স্যার, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। আজকে ফার্স্ট ক্লাস। আমি লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম কাদের এই ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়াটা পড়তে হবে। ফার্স্ট সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। যারা নতুন ফার্স্ট সেমিস্টারে জয়েন করেছো তাদের এমডিসি কোর্স বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স হিসেবে এটা থাকছে, এবং যারা ফার্স্ট সেমিস্টারে যারা অ্যাডমিশন নিয়েছো ফোর্থ সেমিস্টারে যারা পড়ছো তাদের কিন্তু মেজর কোর্সে থাকছে এই আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। ক্লিয়ার? তো তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আজকে ক্লাসটি আলোচনা করব। ফার্স্ট ডে ক্লাস, ডে 1 এর আজকে ক্লাস হচ্ছে ফার্স্ট ইউনিটের উপরে, যেখানে আমাদের জিওগ্রাফি রয়েছে। সেখানে ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা কি কি বিষয় পড়বো সেই নিয়ে কিন্তু আজকে ডিটেলসে আলোচনা হবে, কারণ তোমাদের এই পেপারটা আমি বলেছি পুরোপুরি এমসিকিউ ওরিয়েন্টেড পরীক্ষা হবে। এবারে এমসিকিউ পড়তে গেলে আমাকে ডিটেলসটা পড়তে হবে। তো সেই গোটা বইয়ে যা যা আছে তোমাদের সেটাকে কিন্তু আমরা জিস্ট করেছি, মানে একদম ছোট্ট করে ওয়ান লাইনার করে মূল মূল বিষয়বস্তুগুলো সম্পর্কে তোমাদের আজকে অবগত করাবো এবং পড়িয়ে দেবো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে স্যারদের কাছে আমরা অ্যাডমিশন নেব, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে পড়বো অনলাইনে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি কত বলো তো? যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের 699 রুপিস পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি, এবং যারা মেজর কোর্সে রয়েছে তাদের 1199 রুপিস রয়েছে পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি। কোনো মাসিক বেতন কিন্তু দিতে হবে না আমাদেরকে, জাস্ট একবারই তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। ভারতের প্রাকৃতিক পরিচয় ডে নাম্বার 1 আজকে আমরা জেনে নেব। কি বলছে? ভারতের মূল পরিচিতি এবং গুরুত্ব সম্পর্কে আমরা জেনে নেব। ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গণতন্ত্র দেশ, যার জন্য এখানে বলা হয়েছে বৃহত্তম গণতন্ত্র। গণতন্ত্র আমরা কাকে বলছি? যেখানে জনগণই হচ্ছে মানে জনগণের মূল কথা, অর্থাৎ যেখানে জনগণ শাসকেরা নিজেদের মধ্যে থেকে কি করছে, জনগণরা নিজেদের মধ্যে থেকে একজন শাসক নির্বাচন করছে, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করছে, এবং এই গণতান্ত্রিক সিস্টেমে কিন্তু এটাই হয়ে থাকে। গণ কথাটা হলো মানুষ, অর্থাৎ আমাদের ভারতবর্ষে মানুষ কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, যার জন্য পৃথিবীর মধ্যে বর্তমান বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু ভারত। তো বলছে দেশের কোটি কোটি মানুষের স্বাধীন মতামত এবং ভোটাধিকারের ভিত্তিতেই কিন্তু রাষ্ট্র পরিচালিত হয়। যেমন আমরা পশ্চিমবঙ্গের কথাই যদি বলি, আজকে একটা সময় তৃণমূল কংগ্রেস কিন্তু শাসন করতো, রাজত্ব করতো, কিন্তু এখন পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং সেই পার্টিটাই কিন্তু আজকে ক্ষমতাশীল হয়েছেন। এবং এখানে যে ক্ষমতাশালী হয়েছেন যে বিজেপি পার্টি, তার মানে কি আমরা জনগণেরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি, এবং বেশিরভাগ মেজরিটি ভোটটা সেখানে পেরোচ্ছে, যার জন্য কিন্তু জনগণ আজকে কিন্তু সেই মানে দলের দ্বারাই কিন্তু শাসন হচ্ছে বা শাসিত হচ্ছে। এবার আয়তনের দিক থেকে যদি বলি, আয়তন মানে কি? একটা দেশে কতখানি জায়গা রয়েছে সেটাকে আমরা বলছি আয়তন। তাহলে আয়তনের দিক থেকে কিন্তু সপ্তম বৃহত্তম দেশ, মনে রাখবে। তো সমগ্র এশিয়া মহাদেশ তথা পৃথিবীর মানচিত্রে আয়তনের দিক থেকে ভারত বিশ্বের কিন্তু সপ্তম বৃহত্তম দেশের কিন্তু মর্যাদা লাভ করেছে, এবং তার যদি আমরা আয়তন বলি ভারতবর্ষের 32,87,236 বর্গ কিলোমিটার হচ্ছে ভারতবর্ষের আয়তন। পরীক্ষায় এই জিনিসগুলো জানতে হবে, কারণ এমসিকিউতে পরীক্ষায় আসবে। বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ কথা যদি বলি, তাহলে জনসংখ্যা এবং এর দ্রুত সম্প্রসারণের কারণে ভারত আজ কিন্তু বিশ্বের মধ্যে 1 নাম্বার জনবহুল দেশ হিসেবে পরিচিতি অর্জন করেছে বা লাভ করেছে। তাহলে বিশ্বের মধ্যে সব থেকে জনবহুল দেশ হচ্ছে আমাদের প্রিয় ভারতবর্ষ। আশা করি বুঝতে পেরেছো বিষয়গুলো। এইভাবে করেই ধীরে ধীরে বিষয়গুলোকে কিন্তু জানতে হবে। এবার চলে আসবো আমরা ভারতের ভৌগোলিক অবস্থান এবং তার বিস্তার সম্পর্কে। প্রথমেই আমরা জানবো গ্লোবাল পজিশন। গ্লোবাল পজিশন বলতে আমরা গ্লোব বা মানচিত্র নিশ্চয়ই দেখেছি, মানচিত্র কথা আমি বলছি না, গ্লোব দেখেছি আমরা, গোলাকৃতি গ্লোব। সেই গ্লোবে যদি দেখি নিরক্ষরেখা মাঝ বরাবর গেছে, এবার নিরক্ষরেখার উপর দিকটায় কিন্তু ভারতের অবস্থান রয়েছে, এবং দ্রাঘিমা রেখার কিন্তু ডান দিকে রয়েছে, যার জন্য আমরা বলি উত্তর পূর্ব গোলার্ধে কিন্তু ভারত অবস্থিত। এই যে এখানে লেখা আছে পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে এবং এশিয়া মহাদেশের কিন্তু দক্ষিণ দিকে কিন্তু ভারতের অবস্থান রয়েছে। তো অক্ষাংশ এবং দ্রাঘিমাগত বিস্তার যদি আমরা বলি, তাহলে দেশের মূল ভূখণ্ড দক্ষিণে কিন্তু 8 ডিগ্রি 4 মিনিট নর্থ, যেটাকে আমরা এই জায়গাটাকে আমরা কন্যাকুমারী বলছি। এখানে একদম আমাদের ভারতবর্ষের একদম শেষ দক্ষিণে যে পোর্শন রয়েছে, এর হচ্ছে দ্রাঘিমাগত বিস্তার হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট তোমার হচ্ছে নর্থ, মানে উত্তর, মানে এটা দ্রাঘিমাগত বা অক্ষাংশগত বিস্তার থেকে উত্তরে আমরা যদি বলি 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, একদম ওপরে রয়েছে। এখন বর্তমানে লাদাখে অবস্থিত এই জায়গাটি ইন্দিরা কল নামে পরিচিত, কিন্তু তাহলে উত্তরতম বিন্দু নাম হচ্ছে
সরি ইন্দিরা, ইন্দিরা কল, ঠিক আছে। এইটা হচ্ছে কন্যাকুমারী, কন্যাকুমারী যেটা মূল ভূখণ্ডে অবস্থিত কন্যাকুমারী, এবং এটা হচ্ছে রয়েছে আন্দামান, আর নিচে রয়েছে নিকোবর দ্বীপপুঞ্জ। এবার লাস্ট যে বিন্দু রয়েছে তার নাম হচ্ছে পিগমিলিয়ন পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট। ওপরেরটাকে বলে ইন্দিরা কল, নিচের যদি বলে একদম ভারতের দক্ষিণতম বিন্দু যদি সরাসরি তোমায় জিজ্ঞেস করে তাহলে বলতে হবে ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট, আর যদি মূল ভূখণ্ডে বলে তাহলে বলবে কন্যাকুমারী, ঠিক আছে। তাহলে এর বিস্তারটা জেনে রাখতে হবে। এটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ হচ্ছে কন্যাকুমারী, ওপরে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর যেটা ইন্দিরা কল আমরা জানি, এবং পশ্চিমে যদি বলি এর বিস্তার 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট যেটা গুহার মতি কোনো বইয়ে লেখা আছে, কোনো বইয়ে গুহার মেটারও লেখা আছে, ডাজ নট ম্যাটার। আমরা যেহেতু এমসিকিউ দেব তাহলে সেখানে গুহার মতি হোক চাই গুহার মেটার হোক, আমরা গুহার কথাটা মনে রাখবো। বেশ কিছু বইয়ে কিন্তু এই এক্সচেঞ্জ গুলো রয়েছে, আমি মেটার কথাটাও কিন্তু তোমাদের লিখে দিলাম, কারণ বেশ কিছু বইয়ে কিন্তু মেটার কথাটাও লেখা আছে। থেকে পূর্ব দিকে তাহলে গুহার মেটার কোথায়, এটা কিন্তু তোমার হচ্ছে রয়েছে গুজরাটে, গুজরাটের রয়েছে, এটা জায়গাটার নাম কি বললাম আমি, গুজরাটের গুহার মেটার। এবং পূর্বে যে জায়গাটা রয়েছে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশের একদম শেষতম স্থান, সেটাকে বলি আমরা কিবিথু, জায়গার নাম হচ্ছে কিবিথু, মনে রাখবে। এবার উত্তর দক্ষিণে বিস্তার, উত্তর দক্ষিণে বিস্তার বলতে একদম ইন্দিরা কল থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত যদি আমরা পুরো মাপি তাহলে মাপলে পারে 3214 কিলোমিটার হবে। তাহলে ভারতবর্ষের উত্তর দক্ষিণে বিস্তার কতটা, 3214 কিলোমিটার। এবং পূর্ব পশ্চিম যদি আমরা মাপি তাহলে অর্থাৎ কি এখানে গুজরাটের গুহার মেটার থেকে শুরু করে অরুণাচল প্রদেশের কিবিথু পর্যন্ত যদি আমরা সরাসরি এভাবে মাপি তাহলে যে মাপটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2933 কিলোমিটার হচ্ছে পূর্ব পশ্চিমে বিস্তৃতি। পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন করা হয়, সুতরাং আমি প্রত্যেকটা জায়গায় খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের কিন্তু পড়াবো যাতে তোমাদের প্রিপারেশনটা আরো বেটার হয়, ঠিক আছে। চলো দেন বলছে ভারতের চারিদিকের অন্তিম প্রান্তবিন্দু সমূহ অলরেডি আমি আলোচনা করে ফেলেছি, কিন্তু এটাকে আরেকটু ডিটেলসে আমরা একটু জেনে নেব। উত্তরতম বিন্দুর নাম কি, যেটা নর্থের দিকে উত্তরতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা কল, ঠিক আছে। ইন্দিরা কল বলে কোল, COL ইংলিশে থাকবে, তাহলে এটা হচ্ছে ইন্দিরা কল। দেন বলছে এটা কোথায় আছে, বর্তমানে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু এটা অবস্থিত, লাদাখে অবস্থিত। এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা লাদাখ, নিচে হচ্ছে এখানে জম্মু কাশ্মীর আছে, এই জায়গাটা পুরোপুরি এই পোর্শনটা, ঠিক আছে। তারপর উত্তরাখণ্ড আছে, এইরকম ভাবে প্রতিটা স্থান কিন্তু অবস্থিত। দেন ইস্ট, ইস্ট বলতে পূর্বতম বিন্দু, একেবারে ডান দিকে চলে আসবো। ইস্ট মানে এটা বাংলাদেশ, ইস্ট বেঙ্গল বলি আমরা, এটা ওয়েস্ট বেঙ্গল বলি, তাহলে এটা ইস্ট বেঙ্গল মানে বাংলাদেশ বর্তমান, আর এটা এখানে আছে তোমার হচ্ছে পশ্চিমবঙ্গ, তাহলে এটাকে আমরা বলি কি ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ। তাহলে কি ডান দিকে অবস্থিত যেটা আছে এটা অরুণাচল প্রদেশের, এই জায়গাটার নাম হচ্ছে কিবিথু। তাহলে এই কিবিথুটা হচ্ছে ভারতের পূর্বতম বিন্দুর নাম, মনে রাখতে হবে। এটা অরুণাচল প্রদেশের লোহিত জেলায় কিন্তু অবস্থিত। আমি একটু আগে বললাম অরুণাচল প্রদেশের কিবিথু, এবং সেটা অরুণাচল প্রদেশের কোথায় অবস্থিত, লোহিত জেলায় অবস্থিত। এবার হয়তো দক্ষিণতম বিন্দু বলতে একেবারে এখানে যদি দক্ষিণতম বিন্দু বলে তাহলে এটা হচ্ছে কন্যাকুমারী, মূল ভূখণ্ডে বললে পারে, এখানে বলা হয়েছে মূল ভূখণ্ডে বললে পারে কন্যাকুমারী হবে। এবং দক্ষিণতম বিন্দুর মধ্যে ইন্দিরা পয়েন্ট আছে যেটা মহাসমুদ্রে অবস্থিত, সমুদ্রে বলতে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে অবস্থিত। আন্দামান এটা উপরেরটা, নিচেরটা আছে নিকোবর, তার মাঝখান থেকে আছে 10 ডিগ্রি চ্যানেল এটা। তো এই নিকোবর দ্বীপপুঞ্জের একদম শেষতম বিন্দুর নাম হচ্ছে পিগমিলিয়ন পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট। বর্তমানে কিন্তু এই জায়গাটা নেই, সুনামিতে এই জায়গাটা তলিয়ে গেছে, সমুদ্রের নিচে ডুবে গেছে, মনে রাখবে কিন্তু বিষয়টা, হ্যাঁ। আচ্ছা, এবার ভারতের পশ্চিমতম বিন্দুর নাম, পশ্চিমতম বিন্দু বলতে আমি বলছি গুজরাট দিকে হবে, তাহলে এটার নাম হচ্ছে গুজরাটের গুহার মেটার, যেটা গুজরাটের কচ্ছ জেলায় কিন্তু অবস্থিত। এখানে গুজরাটের কচ্ছ জেলা অবস্থিত, এই কচ্ছ জেলায় কিন্তু গুজরাটের গুহার মেটার অবস্থিত, ভারতের পশ্চিমতম বিন্দুর নাম। তো আশা করছি এই 4টা বিন্দু বা এই একটা বিন্দু নিয়ে 5টা বিন্দু নিয়ে কোনো কনফিউশন তোমাদের হওয়ার কথা নয়, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন করা হয়। এবার আমরা জেনে নেবো, এখানে ম্যাপটা দিতে আমি ভুলে গেছি, ম্যাপটা দিলে পরে সুবিধা হতো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। সীমানা, উপকূল রেখা এবং দেশের ক্ষেত্রফল। সীমানা বলতে বর্ডার গুলো কি আছে সেটা আমরা জানবো। উপকূল রেখা বলতে মনে করো এই পোর্শনে ভারতবর্ষের এই যে জায়গাটা আছে এখানে সমুদ্র রয়েছে, যেটা আমরা বলি এটাকে হচ্ছে আরব সাগর বলছি আমরা, আরব সাগর। এই পোর্শনটা বাদিকে, ডান দিকে যেটা আছে বঙ্গোপসাগর, এটা বঙ্গোপসাগর। নিচে আছে ভারত মহাসাগর, এখানে শ্রীলঙ্কা অবস্থিত, তাই না? এইভাবে করে আমরা মোটামুটি জানি। এবার এই যে পোর্শনটা রয়েছে, ঠিক আছে, এবার এই জায়গাটাও তোমার রয়েছে, সুন্দরবন থেকে শুরু করে বাংলাদেশ চলে গেল। এইবার কি বলছে, মোট স্থল সীমা। স্থল সীমা বলতে আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের, স্থল সীমা কাকে বলছি আমরা। দেখো,
ভারতবর্ষের এখান থেকে সমুদ্র আমি পাচ্ছি, এইখান থেকে সমুদ্র পেয়ে যাচ্ছি, কিন্তু এখান থেকে আর সমুদ্র পাচ্ছি না, তাহলে এটাকে স্থল সীমা বলবো। তার কারণ এখানে যে বর্ডারটা রয়েছে এই পাশটায় রয়েছে এখানে পাকিস্তান, এটা রয়েছে আফগানিস্তান, এখানে লাদাখ দিয়ে কিছুটা যুক্ত আছে, এখানে চায়না, এখানে নেপাল আছে, এটা ভুটান আছে, বাংলাদেশ রয়েছে, মায়ানমার রয়েছে, এটা নিচে শ্রীলঙ্কা রয়েছে, জল বর্ডারে হচ্ছে মালদ্বীপস রয়েছে। এগুলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা প্রতিবেশী দেশ, এগুলোর ব্যাপারে আমরা পরে জেনে নেব ডিটেলসে। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানছি স্থলসীমা। স্থলসীমা বলতে এই যে পুরো ল্যান্ড এরিয়া যে আছে, এই পুরো ল্যান্ড এরিয়াটাকে আমরা বলছি। এখানে নেপাল ছাড়লাম, এখানটা আছে সিকিম, দেন এই ভুটান পোর্শনটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এটা পুরোপুরি চলে আসলাম ভারতের অংশ, এই পাশটা মায়ানমার চলে গেল। এবার এখান থেকে শুরু হয়েছে বাংলাদেশের পোর্শনটা ছেড়ে দিলাম আমরা, বাংলাদেশের পোর্শনটা ছেড়ে দিয়ে এই অবধি কিন্তু আমাদের ল্যান্ড মানে মাটির বর্ডার রয়েছে। এখান থেকে শুরু করে এটাকে বলি আমরা স্থল সীমা। আর এটা রয়েছে যেটা আছে উপকূল রেখা বলি আমরা এটাকে, এই পোর্শনটাকে উপকূল রেখা বলি। এবার উপকূল রেখা এখানেও আছে, আবার তুমি এখানে লাক্ষাদ্বীপ পাবে, লাক্ষাদ্বীপে অনেক উপকূল ভাগ রয়েছে, আবার এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেখানে পাচ্ছ সেখানেও তুমি অনেক কিন্তু দ্বীপ পাবে বা উপকূল রেখা কিন্তু পাবে। ক্লিয়ার? উপকূল রেখাকে আমরা জলসীমা বলি। তাহলে এখানে কি বলছে, ভারতের মোট স্থল সীমানা যদি বলি 15,200 কিলোমিটার, প্রায় দেশের মোট ক্ষেত্রফল হচ্ছে 32,87,236 বর্গ কিলোমিটার, অলরেডি আলোচনা করে ফেলেছি। উপকূল রেখার দৈর্ঘ্য যদি দ্বীপপুঞ্জ সহ নাও তাহলে দাঁড়াবে 7,517 কিলোমিটার। আন্দামান এবং লাক্ষাদ্বীপ সহ মোট উপকূল রেখার প্রকৃত বিস্তার যদি বলি, আর মূল ভূখণ্ডের উপকূল রেখা বলতে গেলে, মূল ভূখণ্ড বলতে এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা যদি রেখাটার কথা বলি আমরা, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 6,100 কিলোমিটার। দ্বীপ মানে দ্বীপাঞ্চল ব্যতি রেখে, মানে দ্বীপাঞ্চল ছাড়া কন্যাকুমারী থেকে গুজরাট সীমানা পর্যন্ত, এখানে কন্যাকুমারী থেকে গুজরাট সীমানা পর্যন্ত। আবার যদি বলি আমরা এখান থেকে শুরু করে একদম আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন পর্যন্ত যে এরিয়াটা রয়েছে, এই পুরো যে জলসীমা বা সমুদ্র যে তটরেখা রয়েছে সেটা কিন্তু 6,100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। এবার চলে আসবো আমরা ভারতের প্রতিবেশী দেশের মধ্যে। এখানেও তুমি সবকিছু পাবে না, যেমন মনে করো এখানে পাকিস্তান রয়েছে, এই পোর্শন থেকে তুমি আফগানিস্তানকে পাবে, আফগানিস্তানের সাথে কিছুটা রিলেট আছে। এখানে চায়না পুরোপুরি পেয়ে যাচ্ছ, নেপাল পেয়ে যাচ্ছ, ভুটান পেয়ে যাচ্ছ, বাংলাদেশ পেয়ে যাচ্ছ, মায়ানমার পেয়ে যাচ্ছ, এখানে নিচে শ্রীলঙ্কা পাচ্ছ, আর জল বর্ডারে এখানে মালদ্বীপস রয়েছে। সেই মালদ্বীপস আরো এই সাইডে হবে, তো মালদ্বীপস রয়েছে, এই মালদ্বীপসটাও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? এগুলো কিন্তু আমাদের প্রতিবেশী দেশ। তাহলে এখানে নর্থ ওয়েস্ট লাইন লিমিটস, নর্থ ওয়েস্ট বলতে উত্তর দিকে কে কে রয়েছে? উত্তর দিকে আমরা নেপাল, ভুটান, আফগানিস্তান আর চীনকে পাবো। দেখো নেপাল, ভুটান, এখানে যদি ভারতের সেন্টার ধরি আমরা, পুরোপুরি যদি এই পোর্শনটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে উপরের পোর্শনে আমরা কি পাচ্ছি? পাকিস্তানটাকে নেবো না, পাকিস্তানটাকে যেহেতু লেফট সাইডে আমাদের একটাই দেশ আছে, সেটা হচ্ছে পশ্চিম দিকে আছে পাকিস্তান। পি ফর পাকিস্তান, পি ফর পশ্চিম মনে রাখবা। তাহলে ওই যে পশ্চিম দিকে পাকিস্তান, উত্তর দিকে পাকিস্তান ছাড়া যা কিছু আছে উপর দিকটায় সবটাই হবে। যেমন চীন, নেপাল, আফগানিস্তান একটা আছে মাথার দিকে, এবং ওইখানে আছে ভুটান। এই চারটা দেশ হচ্ছে ভারতবর্ষের উত্তর দিকে অবস্থিত। ঠিক আছে, তাহলে পশ্চিম দিকে পাকিস্তান, উত্তর দিকে নেপাল, ভুটান, আফগানিস্তান, চীন। এবার ইস্ট মানে পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ, মায়ানমার, এই যে বাংলাদেশ এটা রয়েছে, এবার এখানে রয়েছে মায়ানমার, এটা পূর্ব দিকে মানে ডান দিকে রয়েছে, এবং দক্ষিণ দিকে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ। আমি বলছি জলসীমানায় কে রয়েছে, নিচের দিকটা কে রয়েছে, এই দাগ, এর নিচের দিকটা কোন কোন দেশ রয়েছে? শ্রীলঙ্কা, আর এখানে মালদ্বীপস রয়েছে। ঠিক আছে, তাহলে এই যে জায়গাগুলো রয়েছে মনে রাখবা, এটা জলসীমান্ত বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর দ্বারা কিন্তু এটা বেষ্টিত। এবার বৃহত্তম প্রতিবেশী দেশের নাম হচ্ছে চীন, আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ। দেখতেই পাচ্ছ চীন কতটা এরিয়া জুড়ে পুরো চীন অবস্থিত। তাহলে কি বলছি, যে বৃহত্তম প্রতিবেশী দেশ কে হচ্ছে চীন, আর ক্ষুদ্রতম কি হচ্ছে জলের মধ্যে একদম ছোট্ট কয়েকটা দ্বীপ নিয়ে মালদ্বীপস। তাহলে এইভাবে হচ্ছে আমরা ছোট বড় প্রতিবেশী দেশও মনে রাখতে পারি। তো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা কিন্তু ভুক্ত এই রাষ্ট্রগুলো রয়েছে, মনে রাখতে হবে সার্কের সদস্যভুক্ত এই রাষ্ট্রগুলো। ঠিক আছে, সবাই না থাকলেও ম্যাক্সিমাম ভারত ও তার প্রতিবেশী দেশগুলো কিন্তু রয়েছে। এবার আমরা জানবো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা বা বর্ডার গুলো, যেমন ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন কোথায় আছে? ভারত আর আফগানিস্তানের মাঝে রয়েছে ডুরান্ড লাইন। ম্যাকমোহন লাইন কোথায় রয়েছে? ভারত আর চীনের মাঝে ম্যাকমোহন লাইন রয়েছে। র্যাডক্লিফ লাইন কোথায় রয়েছে? ভারত আর পাকিস্তানের মাঝে র্যাডক্লিফ লাইন রয়েছে। 3 বিঘা করিডোর কোথায় রয়েছে? ভারত আর বাংলাদেশের মাঝে। এটা তোমাদের না জানলেও কিন্তু চলবে, খালি একটা জিনিস জেনে রাখবা, সবচেয়ে কম দৈর্ঘ্যের সীমানা কার সাথে রয়েছে? আফগানিস্তানের সঙ্গে। আর সবচেয়ে বড় যদি বলি সীমান্ত রেখা রয়েছে কার? এটা কিন্তু ভারত বাংলাদেশ। ঠিক আছে, ভারত বাংলাদেশের মধ্যে সীমানা হচ্ছে বর্ডার আমাদের সবচেয়ে বেশি, আর কার সঙ্গে বর্ডার সবচেয়ে কম? আমাদের আফগানিস্তানের সঙ্গে। এই কথাটা কিন্তু তোমাদের মনে রাখতেই হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার কিছু গুরুত্বপূর্ণ চ্যানেল, প্যাসেজ এবং সীমান্ত রেখা সম্পর্কে আমরা জেনে নেব। দেখো 8 ডিগ্রি চ্যানেল যেটা রয়েছে, মিনিকয় দ্বীপ এবং মালদ্বীপের মাঝে যে বর্ডার রয়েছে সেটা কাল্পনিক বর্ডার, সেটা 8 ডিগ্রি চ্যানেল।
9 ডিগ্রি চ্যানেল কার মাঝে রয়েছে? লাক্ষাদ্বীপ এবং মিনিকয় দ্বীপকে বিভক্ত করেছে বা মাঝে রয়েছে। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবরের দ্বীপপুঞ্জের মাঝখানে রয়েছে। ডানকান প্যাসেজ রয়েছে গ্রেট আন্দামান ও লিটল আন্দামানের মধ্যবর্তী জলপথ। দেন রয়েছে এলওসি এবং এলএসি যথাক্রমে জম্মু ও কাশ্মীর, ভারত পাকিস্তান সীমারেখা এবং হচ্ছে ভারত ও চীনের মাঝে রয়েছে। দেখো আমরা ভারতের ওপরি পোর্শনটা আমরা এরকম ধরনের একটা ম্যাপ দেখেছি মোটামুটি। এবার ভারতবর্ষের একটা পোর্শন যেমন এই জায়গাটা আছে পিওকে, মানে পাক অকুপাইড কাশ্মীর, যেটা পাকিস্তান দখল করে রেখেছে। এবার এই পাকিস্তানের এই এরিয়াটা দখল করে রেখেছে এবং ভারতের এটা কাশ্মীর রয়েছে, এর মাঝে যে সীমারেখা রয়েছে এটাকে বলি আমরা এলওসি, লাইন অফ কন্ট্রোল। আবার একইভাবে চায়না কিন্তু এই পাশটা রয়েছে, চায়না আমাদের ভারতবর্ষের কাশ্মীরের একটা জায়গা সিওকে বলছি, এই জায়গাটা দখল করে রেখেছে চায়না অকুপাইড কাশ্মীর। এবং চায়না অকুপাইড কাশ্মীর আর ভারতের কাশ্মীরের মাঝে সীমারেখা রয়েছে এটাকে এলএসি বলা হয়, মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, মনে রাখবা, ঠিক আছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। দেন বলছে রক্সোল লাইন। রক্সোল হচ্ছে নেপাল আর ভারতের মাঝে যে সীমারেখা রয়েছে, বিশেষ করে বিহারে অবস্থিত এই রক্সোল বর্ডারটা। বিহারে অবস্থিত অন্যতম প্রধান ভারত এবং নেপাল সীমান্তের স্থলপথকে আমরা বলছি রক্সোল বর্ডার। এই বর্ডারের মাধ্যমে কিন্তু মানে বাংলাদেশ এবং ভারতের মাঝে একটা গ্যাপিং রয়েছে। নেক্সট জয়গাঁও ফুনসেলিং বর্ডার, এটা ভুটানের সঙ্গে ভারতের যে সীমানা রয়েছে, যেমন পশ্চিমবঙ্গে অবস্থিত ভারত এবং ভুটানের মধ্যেকার প্রধান প্রবেশ পথ এটা, জয়গাঁও ফুনসেলিং বর্ডারও বলা হয় এটাকে কিন্তু। হ্যাঁ, কোনো তার কাটার বেড়া নেই এখানে, কিন্তু এখানে কি রয়েছে, জাস্ট একটা মানে ওই প্রবেশ পথ রয়েছে, ওটাকেই বর্ডার হিসেবে ধরা হয় কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তো এই ছিল আজকের ক্লাস। তো যারা ভাবছো ডে 1-এর ক্লাস যারা দেখলে ভাবছো আমাদের কাছে অনলাইনে যুক্ত হবে, এইভাবে করেই তোমরা প্রতিটা ক্লাস পেতে থাকবে। তোমরা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে যোগাযোগ করো, অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। এছাড়া আমরা বই দিচ্ছি আমাদের কাছে অনলাইনে, তোমরা বই পেয়ে যাবে। সরাসরি অর্ডার করতে চাইলে যোগাযোগ করে ফিজিক্যাল কপি পেয়ে যাবে আমাদের পিস্টিকল পাবলিশার এই নামে কিন্তু আমাদের পাবলিকেশন আছে, নিজস্ব পাবলিকেশন, একদম গভর্নমেন্টের মানে অর্ডার নিয়ে আমরা কাজ করছি। এখানে ভয় পাওয়ার কিছু নেই, এবং আমাদের পিস্টিকল এডুকেশন প্রাইভেট লিমিটেড যেটা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নিয়ে আমরা কাজ করছি। সুতরাং তুমি নির্দ্বিধায় তুমি কিন্তু আমাদের কাছে জয়েন করতে পারো, কোনো রকমের বাধা তোমার থাকছে না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।